মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে পরিস্থিতি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের চলতে থাকা সংঘাত এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে গোটা উপসাগরীয় অঞ্চলে। আর সেই উত্তেজনার মধ্যেই এবার বড় ঘটনা ঘটল কুয়েতে। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জল বিশুদ্ধকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলার ঘটনা সামনে এসেছে। কুয়েত সরকারের তরফে জানানো হয়েছে এই হামলার জেরে এক ভারতীয় শ্রমিক জানে শেষ হয়ে গিয়েছেন। পাশাপাশি ওই জায়গার একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে দেশটাকে অন্ধকার করে দিতে চাইছে ইরান? উঠছে সেই প্রশ্ন। কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই হামলাটি হয়েছে ইরানের আগ্রাসনের অংশ হিসেবে। তাদের দাবি, একটি সার্ভিস বিল্ডিংকে লক্ষ্য করে এই আঘাত হানা হয়, যার জেরে প্রাণহানি এবং বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কতটা স্পর্শকাতর হয়ে উঠেছে তারই একটি বড় উদাহরণ। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় প্রযুক্তিগত দল এবং জরুরি পরিষেবা। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু হয়, যাতে বিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহের কাজ পুরোপুরি বন্ধ হয়ে না যায় সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়। কারণ এই ধরনের প্ল্যান্ট শুধু একটি কারখানা নয়, এগুলি লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। বিশেষ করে মরু অঞ্চলের দেশগুলিতে এই ডিস্যালিনেশন প্ল্যান্টটি মানুষের পানীয় জলের প্রধান উৎস। লবণমুক্ত জল আর কি, নোনা জল মুক্ত করে, মানে নোনতা ভাব মুক্ত করে সেই জল বিশুদ্ধ করে পানীয় জল করে তারপর সেটা পৌঁছে দেওয়া হয়। তো এটা যেখানে হয় সেটাই হচ্ছে এই ডিস্যালিনেশন প্ল্যান্ট। এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ইরানের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে কুয়েতের বিবৃতি উদ্ধৃত করে জানানো হয়েছে ওই প্ল্যান্টে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি ট্রাইনা কুয়েত সিটি থেকে জানিয়েছেন, এই হামলা একদিনের ঘটনা নয়, গত এক মাসেরও বেশি সময় ধরে কুয়েত বারবার আক্রমণের মুখে পড়ছে। তিনি জানান, সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়। সেই হামলায় অন্তত 10 জন সেনাকর্মী আহত হন, যাদের পরে হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ পরিস্থিতি ক্রমশই আরও বিপজ্জনক দিকে এগোচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। তাদের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, কুয়েতের উপর এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এটি আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি। তারা আরও জানিয়েছে, এই কঠিন সময়ে কুয়েতের পাশে রয়েছে কাতার এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপে তারা সমর্থন জানাবে। অন্যদিকে ওই সংবাদ মাধ্যমের অপর এক প্রতিনিধি দুবাই থেকে জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলির মধ্যে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এই ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলা। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং জল বিশুদ্ধকরণ প্ল্যান্ট, এই দুটি ক্ষেত্রই এখন সবচেয়ে ঝুঁকির মধ্যে। কারণ এই অঞ্চল পৃথিবীর মোট ডিস্যালিনেটেড জলের প্রায় 40% উৎপাদন করে এবং এখানকার শহরগুলির পানীয় জলের প্রধান উৎসই এই প্ল্যান্টগুলি। অর্থাৎ যদি এই ধরনের প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরাসরি মানুষের পানীয় জলের উপর প্রভাব পড়বে, যা একটি বড় মানবিক সংকট তৈরি করতে পারে। এই পরিস্থিতির পেছনে রয়েছে চলতে থাকা যুদ্ধ। আমেরিকা ও ইসরায়েলের তরফে ইরানের উপর যে সামরিক অভিযান শুরু হয়েছে তার জেরেই গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলাগুলিতে ইতিমধ্যেই 2000-এর বেশি মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। এর মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই যুদ্ধের জেরে ইরানের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা শুধু ইসরায়েলকেই নয়, বরং সেই সব দেশগুলিকেও লক্ষ্য করছে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। মানে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে সেখানেও অ্যাটাক করা হচ্ছে, যেরকম সৌদি আরবিয়া, যেরকম কাতার, কুয়েত, ইউএই, এই সমস্ত দেশগুলোতে। এর জেরে সংঘাত এখন আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, হরমুজ প্রণালী। এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরান কার্যত এই পথটি বন্ধ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাচ্ছে। একই সঙ্গে আর্থিক বাজারেও অস্থিরতা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, ইরানের জ্বালানি স্থাপনার উপর সম্ভাব্য হামলা কিছুদিনের জন্য স্থগিত রাখা হবে।
তিনি জানিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত 10 দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের উপর হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি কেন্দ্রগুলিকেও লক্ষ্য করবে। অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে তা বলাই যায়। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসেছে তা হলো জল ও বিদ্যুতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে যেখানে প্রাকৃতিক জলসম্পদ খুবই সীমিত। সেখানে ডিস্যালিনেশন প্ল্যান্টই মানুষের বেঁচে থাকার প্রধান ভরসা। এই প্ল্যান্টগুলিতে সমুদ্রের জলকে পরিশোধন করে পানীয় জল তৈরি করা হয়। যদি এই ব্যবস্থা ব্যাহত হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ সরাসরি সমস্যার মুখে পড়বেন। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি মানবিক সংকটের দিকেও এগোচ্ছে। কারণ যুদ্ধের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, বিদ্যুৎ, জল, জ্বালানি সব ক্ষেত্রেই। সব মিলিয়ে বলা যায় কুয়েতের এই হামলার কুয়েতের মাটিতে এই হামলার ঘটনা গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি, শান্তি আলোচনা এবং সহযোগিতার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এখন দেখার বিষয় এই উত্তেজনা কোন দিকে যায়। পরিস্থিতি কি শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের চেহারা নেবে? গোটা বিশ্ব এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে। সার্বিকভাবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আপনারা স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং পরিস্থিতি কিন্তু আরও জটিল হচ্ছে বলাই যায়। ডোনাল্ড ট্রাম্প তিনি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে ইরান আমেরিকাকে রেসপেক্ট জানিয়ে আমেরিকার 20টি ক্রুড অয়েলবাহী জাহাজ সেগুলোকে হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে দিয়েছে। যদিও ইরান অবশ্য এই সমস্ত কোনো কথা মানতে রাজি নয় বা স্বীকার করেনি। উল্টে ইরানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি এআই জেনারেটেড ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চরম ট্রোল করা হয়েছে এই চুক্তি, মধ্যস্থতা বা একটা ডিল করা ইত্যাদি যে ডোনাল্ড ট্রাম্প কথাগুলো বলছেন সেইগুলোর পরিপ্রেক্ষিতে। এদিকে ইরান এই হরমুজ প্রণালীতে একটা টোল বুথ বসাতে চাইছে। ওইখান থেকে যত জাহাজ বেরোবে, ওই হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ বেরোবে, তেলবাহী বা এলপিজি বাহী, এলএনজি বাহী, সেই সমস্ত জাহাজগুলোর ওপরে ট্যাক্স চাপানো হবে, টাকা দিতে হবে ইরানকে, তারপর সেখান থেকে পাস করতে পারবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।